আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের দশম অধ্যায় যোগজীকরণ অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আরো আমি এই অধ্যায় থেকে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি, তো এখান থেকে দেখতে পারো। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নের উদ্দীপক হচ্ছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এবং দুইটা সমীকরণ দেওয়া আছে, এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নাম্বারে আমাদের এটার মান নির্ণয় করতে, এটা নির্ণয় করতে বলছে, যেটা দিয়েছে সেইটা লিখেছি। সো এটা হচ্ছে ডি এক্স এর সাপেক্ষে এইটাকে আমাদের যোগজীকরণ করতে হবে। তো এইটাকে আমাদেরকে সরলীকরণ করতে হবে। কিভাবে সরলীকরণ করতে পারি? ই টু দি পাওয়ার এখানে লন ইনটু লন এক্স যেটা আছে আমরা জানি, ই টু দি পাওয়ার সামথিং থাকলে সেটা কিন্তু সামনে লিখতে পারি, সেহেতু লন এক্স কে সামনে রেখে দিলাম। তাহলে এখানে থাকবে ই টু দি পাওয়ার লন। আশা করি জানো ই টু দি পাওয়ার লন বা লন এর মান হচ্ছে 1। দ্যাট মিন্স এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে লন এক্স ইনটু 1, আর এখানে আছে ডি এক্স। সো ডিএক্স এর সাপেক্ষে এখানে 1 এর সাথে গুণ করলে লন এক্স শুধু থাকবে 1। কেন লিখছি একটু পরে বুঝতে পারবো। সো আমরা কিন্তু ডিরেক্টলি এক্স এর সাপেক্ষে লন এক্স কে যোগজীকরণ করতে পারবো না। যদি এখানে অন্তরীকরণ করতে বলতো, আমরা জানি লন এক্স কে যদি অন্তরীকরণ করতে বলে সেটা কিন্তু 1 ডিভাইডেড এক্স রেজাল্ট। বাট আমরা ডিরেক্টলি কিন্তু যোগজীকরণ এই লন এক্স এ করতে পারবো না। তাহলে কিভাবে সমাধান করব? এটাও সমাধান করা যাবে। দেখো, এইখানে আমাদের লন এর সাথে কিছু নেই, মনে মনে 1 আছে, বা 1 যদি নাও থাকতো তাহলে মনে মনে 1 ধরে নিতাম। কেন? কারণ দুইটা ফাংশন যদি আবার গুণ অবস্থায় থাকে সেটাকে আমরা যোগজীকরণ করতে পারি ইউ এবং ভি ধরে। সো দেখো, আমরা অন্তরীকরণের বেলা দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকলে যে কোনোটাকে ভি বা যে কোনোটাকে ইউ ধরতে পারতাম। বাট এই যোগজীকরণের ক্ষেত্রে আমরা একটাকে ভি একটাকে ইউ ইচ্ছা মতো ধরতে পারবো না। সো এটা কিন্তু একটা মেইনটেইন করে। এটা কিভাবে বের করব? দেখো, এটা লিড। এই লিড দিয়ে বের করা যাবে কোনটা কি ধরবো কোনটাকে ভি ধরবো। সো বাম পাশে যে ফাংশনটা আসবে সেইটাকে আমরা ইউ ধরবো, আর ডান পাশে যে ফাংশনটা আসবে সেটা ভি ধরবো। তাহলে দেখো, এখানে লন এক্স মানে এটা লগারিদম ফাংশন। তাহলে দেখো, এল দ্বারা লগারিদম ফাংশনকে বোঝানো হয়, তাহলে এখানে আসবে লন এক্স। আর 1 যদি নাও থাকতো আমরা জোর করে 1 লিখতাম, কারণ আমাদের দুইটা ফাংশন আনতে হবে। সেহেতু 1 একটা অ্যালজেব্রিক ফাংশন, বীজগাণিতিক রাশি, তাহলে এর জায়গায় বসবে 1। তাহলে দেখো তো কোনটা আগে যাচ্ছে কোনটা আগে, কিন্তু দেখো লন এক্স আগে যাচ্ছে, তাহলে এইটা হবে ইউ, আর পরে দেখো 1, এইটা হবে ভি। ক্লিয়ার? তাহলে আমাদের এই লন এক্স কে ধরবো ইউ, আর 1 কে ধরবো ভি। আর ফর্মুলাটা লিখে দেই, দেখো এই পাশে যদি গুণ অবস্থা থাকে ইউ ইনটু ভি ডি এক্স এর সাপেক্ষে যদি এইটাকে যোগজীকরণ করতে হয়, এটার ফর্মুলা ইউ ইনটু ইনটু যোগজীকরণ করতে হবে ভি ডি এক্স এর সাপেক্ষে। এরপরে মাইনাস, এখানে আবার ইন্টিগ্রেশন করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট এবার ইউ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এর সাথে গুণ হবে আবার এই ভি কে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। আবার এই পুরোটুকুকে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। সো এইটা ইউ এর ফর্মুলা একটু মুখস্থ রাখবা, অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু। সো প্রথমে কি হবে, ইউ কোনটা? ইউটা লন এক্স কে বাইরে রেখে দিব, এরপর ইন্টিগ্রেশন চিহ্ন ভি কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ভিটা 1 কে আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। দেন মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, দেন সেকেন্ড ব্র্যাকেট, তারপর ডি ডিভাইডেড ডি এক্স এর সাপেক্ষে ইউ কে অন্তরীকরণ করতে হবে। ইউ কোনটা? লন এক্স কে অন্তরীকরণ করতে হবে। দেন ভি কে আবার এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে, ভি 1, এটাকে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, আবার ডি এক্স এর সাপেক্ষে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেটা আছে ওইটাকে যোগজীকরণ করতে হবে। তাহলে দেখো, দেখো লন এক্স ইনটু
এক্স এর সাপেক্ষে 1 কে যদি যোগজীকরণ করো তাহলে তার অ্যান্সার কিন্তু হবে 1, সরি এক্স, 1 কে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করলে হবে এক্স। এরপর দেখো মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, এখানে দেখো এক্স এর সাপেক্ষে ln x কে অন্তরীকরণ করলে কি হয় বলো তো, ln x কিন্তু হয়, 1 ডিভাইডেড x কিন্তু হয়। এরপর দেখো x এর সাপেক্ষে যদি হচ্ছে 1 কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি হবে দেখো তো, তাহলে কিন্তু হবে হচ্ছে x এর সাথে গুণ অবস্থায় আছে, আর এইটাকে আবার x এর সাপেক্ষে এই পুরোটুকুকে যোগজীকরণ করতে হবে। তাহলে এই x আর x কাটা যায়, এখানে থেকে 1, x এর সাপেক্ষে 1 কে আবার ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে কিন্তু হবে ln x, তাহলে এখানে হবে ln x ইনটু হবে x মাইনাস 1 কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে आंसर হবে x। তাহলে এই কোশ্চেনের आंसर হচ্ছে, এখান থেকে x কমন নিতে পারো বা এভাবে রেখে দিতে পারো। সো এটা মুখস্থ রাখবে, আবার বলতেছি এমসিকিউ প্রচুর ইম্পর্টেন্ট যে ln x কে x এর সাপেক্ষে যোগজীকরণ করে आंसर আসে ln x ইনটু x মাইনাস x। এটা হচ্ছে এই প্রশ্নের आंसर। আশা করি বুঝতে পারছো। আর এই ফর্মুলাটা মুখস্থ রাখবা, অনেক অনেক ইম্পর্টেন্ট। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেয়া যাক। সো খ নাম্বারে এইটার আমাদের মান নির্ণয় করতে বলছে। সো যেই দেখো উদ্দীপক হচ্ছে f অফ x এর ফাংশন দিয়েছে এইটা লিখছি, আর যেটার মান বের করতে বলছে এইটা লিখছি। সো এবার দেখো f অফ x এর পরিবর্তে যে ফাংশন দেয়া আছে এটা বসে দেই। তাহলে দেখো ইন্টিগ্রেশন পাই ডিভাইডেড টু 0 আপার লিমিট এত লোয়ার লিমিট এত, f অফ x এর মান কত sin x, এরপর পাওয়ার হচ্ছে 5, তাহলে একবারে লিখলাম sin টু দি পাওয়ার 5x হবে। আর এখানে দেখো এখানে হবে রুট ওভার 1 মাইনাস x এর পরে f অফ x এর ফাংশন পরে স্কয়ার, দ্যাট মিন্স এখানে হবে sin স্কয়ার x, এই পুরোটুকুর পর পাওয়ার হবে কত 4, তাই তো। আচ্ছা আরেকটা আমরা সরলীকরণ করি, দেখো এইটা থেকে চিন পাচ্ছ 1 মাইনাস sin স্কয়ার x, এর পরিবর্তে আমরা কি করব, ফর্মুলা কি বসাতে দিতে পারবো, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1 ওইখান থেকে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান লিখতে পারবো cos স্কয়ার থিটা। সো দেখো এটার পরিবর্তে লিখতে পারবো cos স্কয়ার, যেহেতু x আছে sin স্কয়ার x আছে সেহেতু লিখতে পারবো sin স্কয়ার x। এবার দেখো রুট ওভার আর হচ্ছে এই রুট ওভার আর হচ্ছে এই স্কয়ার দুইটা উঠে যাবে, আমি একবারই ক্যালকুলেশন করতেছি, তোমরা নিচে লিখবা। এরপর দেখো হচ্ছে এই পুরোটুকুর পাওয়ার হচ্ছে 4, তাহলে এখানে হবে cos টু দি পাওয়ার 4। আমরা এটাকে সরলীকরণ করে এইটা পাইলাম। দেখো আরেকটু মডিফাই করে লিখি, দেখো এই cos টু দি পাওয়ার এখানে পাওয়ার 4 আছে, আমরা sin এর পাওয়ারও 4 বানাবো। দেখো sin টু দি পাওয়ার 4x, তাহলে এখানে কিন্তু আরেকটা sin x থাকবে, একটু পরে লিখতেছি, এর সাথে মিলানোর জন্য cos টু দি পাওয়ার 4x লিখলাম। তাহলে এখানে কিন্তু আরেকটা sin x থাকবে, আর এখানে কিন্তু dx হবে, এখানে dx হবে, তাই তো। এইবার দেখো আপার লিমিট কত পাই ডিভাইডেড টু লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে দেখো আমাদের এইখানে ধরতে হবে। সো দেখো এখানে কিন্তু সাইন আছে cos আছে, তাহলে দেখো কোনটাকে ধরবো, যেটাকে ধরে যদি তার অন্তরীকরণ দেয়া থাকবে। সো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা ধরি sin টু দি পাওয়ার 4 এতকে ধরতে হবে না, sin থিটাকে ধরতে হবে, এত বড় পাওয়ারকে ধরলে কিন্তু হবে না। sin থিটাকে যদি ধরি তাহলে sin থিটাকে অন্তরীকরণ করলে লাগবে হচ্ছে cos থিটা, বাট এখানে cos টু দি পাওয়ার 4 আছে, 4 হলে হবে না। যদি cos থিটা থাকতো তাহলে হচ্ছে জাস্ট cos থিটা থাকতো, তাহলে আমরা sin কে ধরতাম। আবার এখানে cos টু দি পাওয়ার 4 আছে, জাস্ট cos কে ধরবো, পাওয়ার এত বড় পাওয়ার কিন্তু ধরা যাবে না। তাহলে cos থিটাকে যদি অন্তরীকরণ করো তাহলে হবে মাইনাস sin থিটা। সো এখানে কিন্তু sin থিটা আছে, তাহলে ধরবো কোনটাকে, আমরা ধরবো হচ্ছে এই cos থিটাকে, ধরি cos থিটা সরি cos x ইকুয়াল হচ্ছে z। সো যেইটাকে ধরছে বুঝছো সেটাকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে sin x, বাট এইখানে একটা জিনিস খেয়াল করি, এখানে sin টু দি পাওয়ার 4 আছে, এটা তো আমার দরকার নেই, আমরা যেটাকে ধরছি cos x, cos এর মাধ্যমে কনভার্ট করতে পারবো কিভাবে, দেখো আমরা sin টু দি পাওয়ার 4 কে এভাবে লিখতে পারবো, দেখো sin স্কয়ার x এই পুরোটুকুর পাওয়ার 4 দিতে পারবো। তাহলে sin স্কয়ার x এর পরিবর্তনে কি লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার x। তাহলে দেখো লিখি, দেখো আপার লিমিট পাই ডিভাইডেড টু লোয়ার লিমিট 0, sin স্কয়ার x এর বা sin স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, মানে এখানে x তাহলে হবে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x, cos স্কয়ার x এই পুরোটুকুর পাওয়ার কিন্তু x আছে, থাক এখানে আছে cos টু দি পাওয়ার 4x, আর এখানে আছে কিন্তু sin x dx।
এখন কিন্তু এগুলোকে কিন্তু আমরা জেড এর মাধ্যমে কনভার্ট করতে পারবো। আচ্ছা দেখো, যাকে ধরা লাগে তাকে হচ্ছে এখানে এক্স আছে, এক্স এর সাপেক্ষে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো cos x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে কিন্তু মাইনাস সাইন এক্স, আর z কে অন্তরীকরণ করলে হবে dz ডিভাইডেড dx। এখানে খেয়াল করো এইখানে আছে কি, দেখো এইখানে আছে কিন্তু হচ্ছে sin x dx, তাই তো। তাহলে দেখো আমরা যদি এই মাইনাস কে এই পাশে পাঠিয়ে দেই মাইনাস হবে, আর তাহলে 1 আছে আর গুণ করে 1 এর সাথে মাইনাস dz গুণ করলে হচ্ছে মাইনাস dz সমান সমান হবে এইটার সাথে এটা গুণ করলে হবে sin x ইনটু হবে dz dx। ক্লিয়ার? তাহলে রিপ্লেস করে দেব। দেখো যখন ধরা হয় তখন কিন্তু আপার লিমিট এবং লোয়ার লিমিটের মানও কিন্তু পরিবর্তন হয়। দেখো এখানে একটা সহগ অঙ্কন করি, মান কি কত হয় এখানে বের করতেছি। 3টা ঘর অঙ্কন করবা। এটা হচ্ছে x এর মান, এই আপার লিমিট এবং লোয়ার লিমিট দেয়া আছে, এগুলো কিন্তু আগে x চলক ছিল, থিটা ছিল, সেহেতু x এর মান এগুলো পাই ডিভাইডেড হচ্ছে 2 আপার লিমিট লোয়ার লিমিট 0। এবার আমরা ধরছি কি z, এবার কিন্তু z এর মাধ্যমে সবগুলো রিপ্লেস করব, সেহেতু z এর মান আসবে। তাহলে দেখো এখানে x এর পরিবর্তে যদি পাই বসাও, পাই ডিভাইডেড 2 বসাও, তাহলে কত cos 90 ডিগ্রি মান কত বলো তো 0, তাহলে z এর মান আসবে 0। এখানে আবার হচ্ছে লোয়ার লিমিট 0 বসাও, cos 0 ডিগ্রি মান কত 1, আর z এর মান আসবে কত 0 এর জন্য 1। ক্লিয়ার? তাহলে এবার সব কিছুকে রিপ্লেস করে দেব, ওর জায়গায় তো হচ্ছে না, আমি এগুলো মিশিয়ে উপরে একটু লিখলাম। আর যদি স্মার্ট বোর্ড থাকতো কতই না ভালো হতো। তাহলে দেখো এবার রিপ্লেস করে দেব সবকিছুকে। দেখো আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 2 লোয়ার লিমিট 0। এখানে দেখো 1 মাইনাস cos x কি ধরছে z, তাহলে 1 মাইনাস cos এর পরে স্কয়ার, cos x এর পরে স্কয়ার আছে, দ্যাট মিন্স z এর পরে স্কয়ার হবে, মানে এই পুরোটুকুর পরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এবার দেখো cos এর পরিবর্তে z, এরপর পাওয়ার হবে 4 ইনটু cos এর পরিবর্তে হচ্ছে z, পাওয়ার হবে 4, আর এইটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারবো, এইটুকুর পরিবর্তে বসাতে পারবো হচ্ছে মাইনাস dz। সো মাইনাসকে একবার ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে পাঠালাম, তাহলে dz এর সাপেক্ষে এইটাকে আমাদের কি করতে হবে, এটাকে হচ্ছে যোগজীকরণ করতে হবে, এইটা মিশে দেয়, এগুলো আর লাগবে না। তাহলে দেখো এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, আগে এগুলো একবার সরলীকরণ করবে, তারপর হচ্ছে আমরা এটা মান নির্ণয় করব। তাহলে দেখো এখানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা পড়বে, তাহলে দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে z স্কয়ার, এই পুরোটুকুর উপর স্কয়ার হবে, তাই তো। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা গুণ অবস্থায় আছে, এখানে হচ্ছে z টু দি পাওয়ার 4 dz। আচ্ছা এখানে যদি একবার ক্যালকুলেশন করি, এখানে হবে 1, এখানে হবে 2z স্কয়ার, এখানে z টু দি পাওয়ার হচ্ছে 4 হবে, z টু দি পাওয়ার হচ্ছে 4 হবে, তাই তো। এইবার দেখো আমাদের যে কাজটি করতে হবে, এটা গুণ অবস্থায় যেহেতু আছে, আমরা হচ্ছে এইটাকে গুণ করে দেব। সো যদি গুণ করে দেই তাহলে দেখো মাইনাস আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 2, লোয়ার লিমিট হচ্ছে 0। দেখো 1 এর সাথে z টু দি পাওয়ার 4 গুণ করলে হবে z টু দি পাওয়ার 4 হবে, এরপরে মাইনাস 2 ইনটু z স্কয়ারের সাথে z টু দি পাওয়ার 4 গুণ হলে এই পাওয়ার তখন যোগ হবে, z টু দি পাওয়ার হবে 6, আবার প্লাস এইটার সাথে এটা গুণ করলে পাওয়ার যোগ হবে, z টু দি পাওয়ার হচ্ছে 8। অনেকজন কি করে পাওয়ারও গুণ করে দেবে, না পাওয়ার কখনো কিন্তু চলক দুইটা সেম হলে গুণ করলে পাওয়ার দুইটা যোগ হয়, নট গুণ। ক্লিয়ার? এখানে দেখো হচ্ছে dz। এখন দেখো তো dz এর সাপেক্ষে এটাকে তুমি কি যোগজীকরণ করতে পারবা না? একবার ছোটবেলার বেসিক মানে প্রথম জানে অধ্যায় শিখছো, সেই বেসিক এখানে অ্যাপ্লাই হবে। তাহলে দেখো z এর সাপেক্ষে প্রত্যেককে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব। দেখো যোগজীকরণের নিয়ম হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ হবে, ওই পাওয়ার দ্বারা ভাগ হবে। তাহলে z টু দি পাওয়ার 4 কে যদি dz এর সাপেক্ষে যোগজীকরণ করি, তাহলে দেখো পাওয়ার আছে 4, 4 এর সাথে 1 যোগ হলে কত হবে 5, এই 5 দ্বারা আবার ভাগ হবে। এখানে কিন্তু মাইনাস বাইরে আছে, মাইনাস বাইরে দিলাম। এবারে -2 একটা কনস্ট্যান্ট মান সামনে রেখে দিলাম। z টু দি পাওয়ার 6 কে z এর সাপেক্ষে যোগজীকরণ করলে পাওয়ার 6 আছে, 1 যোগ হবে, তাহলে 7 হবে। এই পাওয়ার দ্বারা কি হবে ভাগ হবে, এরাও কাজ শেষ। অনুরূপ ভাবে এইটাকে যদি এর সাথে যোগজীকরণ করি, পাওয়ার হচ্ছে 8, 1 যোগ হবে, তাহলে 9 হবে, 9 দ্বারা ভাগ হবে। এবার আপার লিমিট আর লোয়ার লিমিট এখানে আসবে কত, আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড, ও সরি আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 2 এর জন্য
কত আসছিল, এখানে হচ্ছে কত 0 আসছিল, আর যে 0 জন্য আসছিল 1। এটা এখানে মিস্টেক হচ্ছে, আমরা তো জেড এর মাধ্যমে কনভার্ট করে নিয়েছি। এখানে হচ্ছে কত 0 আর এখানে হচ্ছে 1। এখানে আচ্ছা এখানে কিন্তু আসছিল 0 আর এখানে কিন্তু হচ্ছে 1। তাই তো এখানে অ্যাঙ্গেল তো কোনো কিছু বসানোর নাই, এখানে হবে 0 আর এখানে আছে 1। এবারে দেখো এখানে আপার লিমিট যদি বসাও তাহলে কিন্তু আসবে হচ্ছে 0। এখন লোয়ার লিমিট যখন বসাবা মাইনাস দিতে হয়, এখানে কিন্তু মাইনাস একটা আছে, মাইনাস মাইনাস এখানে প্লাস হবে, ক্লিয়ার। এবার লোয়ার লিমিটটা বসাবো, 1 যদি বসাও তাহলে এখানে হবে 1 ডিভাইডেড 5 হবে, একবারে ক্যালকুলেশন করতেছি, এখানে হবে হচ্ছে 2 ডিভাইডেড 7, আর এইটা হচ্ছে প্লাস হচ্ছে 1 ডিভাইডেড 9। সো এইটাকে যদি ক্যালকুলেশন করো বা লসাগু করো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো বা লসাগু করতে পারো, আসবে হচ্ছে 8 ডিভাইডেড 350। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখলাম হয়তো ব্লার হয়ে গেছিল, দেখো আমি আবার বুঝে দিচ্ছি। প্রথমে আপার লিমিট এবার যদি বসায়, দেখো আপার লিমিট যদি বসায় এখানে হবে হচ্ছে 0 ডিভাইডেড সামথিং 0 ডিভাইডেড সামথিং 0 ডিভাইডেড সামথিং, মানে 0 হবে, এই পুরোটুকু 0 হবে। এবার লোয়ার লিমিট যখন বসাতে হয় 1 বসাবো তখন মাইনাস, এখানে কিন্তু একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হবে। সো দেখো 1 ডিভাইড, এখানে যদি 1 বসা তাহলে 1 ডিভাইডেড 5 একবারে লিখছি, এখানে যদি হচ্ছে 1 বসা তাহলে হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড 7, এখানে 1 বসালে 1 ডিভাইডেড 9 হবে। সো এইটাকে তুমি ডিরেক্টলি ক্যালকুলেটর সলভ করতে পারো বা লসাগু যদি করো আসবে 8 ডিভাইডেড 15। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এইবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে 1 ও 2 নং রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলছে। এখানে আমরা চিত্র আবশ্যক উল্লেখ করে দিয়েছে, চিত্র মাস্ট আঁকাতে হবে। নর্মাল কিন্তু অন্য বোর্ডে কিন্তু চিত্র আঁকাতে বলে না, বাট চিত্র দেখে আমাদের বুঝতে হবে কতটুকু ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলছে। সো দেখো উদ্দীপকে 1 নং রেখা সমীকরণ দেওয়া আছে, একটা পরাবৃত্তের সমীকরণ দেখে চেনার কথা, 2 নাম্বার একটা সরলরেখার সমীকরণ। সো দেখো চিত্র আঁকাতে বলছে, অবশ্যই যদি না আঁকাও তোমার মার্ক কাটা দেবে, 1-2 মার্ক কাটাই স্বাভাবিক। সো দেখো চিত্র এখানে অঙ্কন করে দেখো, প্রথমে পরাবৃত্তটি অঙ্কন করে দেখো। পরাবৃত্তটি দেখো হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4ax, ওই রকম ফরম্যাটে আছে। দেখো এখানে হচ্ছে x এর পাওয়ার 1 আর x এর সহগ হচ্ছে, যার পাওয়ার 1 তার সহগ হচ্ছে প্লাস, সেহেতু ওই অক্ষের দিকে হা করে, যেহেতু x এর পাওয়ার 1 সেহেতু x অক্ষের ধনাত্মক দিকে হা করবে। সো দেখো এটা কিন্তু হচ্ছে মূল বিন্দু গামী হবে। সো এই পরাবৃত্তটি হচ্ছে এরকম হা করবে, ধনাত্মক x অক্ষের দিকে হা করবে। এটা পরাবৃত্ত অঙ্কন করলাম। এবার দেখো এই সরলরেখার সমীকরণ আমাদের আঁকাতে হবে। এখন এইটাই অঙ্কন করতে পারবে না, দেখো আমি তোমাদের শিখে দিচ্ছি কিভাবে এইটা অঙ্কন করবা। তো গ্রাফ দিয়েও তোমরা করতে পারো, বা এখানে 2-3টা ছক অঙ্কন করবা, 3-4টা। দেখো আমি 1টা 2টা 3টা ছক অঙ্কন করলাম। মাস ছক আঁকান করা মানে ছক এটা তোমার বের করতে হবে, এটা মাস না, এটা তোমরা রাফলিও করতে পারো। সো এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। মনে করে দেখো আমরা যখন হচ্ছে, তোমরা যখন ক্লাস 9-10 ছিলে সেট ফাংশন অধ্যায় করে যাচ্ছ, তখন কিন্তু ডোমেনের মান দেয়া থাকতো, ওই একটা শর্ত দেয়া থাকতো, ওইখান থেকে রেঞ্জের মান বের করতে হতো। অর্থাৎ x এর মান দেয়া থাকতো, y এর মান বের করতে হতো। মানে x একটা স্বাধীন চলক, ওই স্বাধীন চলকের পরে নির্ভর করতো y কিন্তু রেঞ্জ পরাধীন নির্ভর করতো। তাহলে দেখো আমরা এখানে x এর মান কিন্তু দেয়া নাই, আমরা হিসাবের সুবিধার্থে x এর মান 0 1 2 ধরে নিলাম, আমাদের বের করতে হবে কি y এর মান। তাহলে দেখো অতএব এই সমীকরণ থেকে অতএব y এর সমীকরণটা আসবে হচ্ছে, দেখো এটাকে ডান পাশে পাঠালে প্লাস x মাইনাস 2 হবে। তাহলে এইবার দেখো এখানে x এর মান যদি 0 বসাই, 0 মাইনাস 2, তাহলে y এর মান আসবে মাইনাস 2। এখানে যদি x এর মান 1 বসাও, 1 মাইনাস 2 তাহলে আসবে মাইনাস 1। এখানে যদি 2 বসাও, 2 x এর মান 2 বসাও, 2 মাইনাস 2 0। তোমাদের হিসাবের সুবিধার্থে আমি এটা এঁকে দেখাচ্ছি। এখন যদি দেখো এই তিনটা যদি এই গ্রাফে যদি অঙ্কন করো, বিন্দু বিন্দু স্থানাঙ্ক দেখো কোন দিক দিয়ে সরলরেখা ধরে বোঝা যাবে। দেখো প্রথমে এই বিন্দু স্থানাঙ্ক অঙ্কন করি, x এর মান 0, y এর মান মাইনাস 2। x এর মান হচ্ছে 0, এখানে হবে y এর মান মাইনাস 2, তাহলে y অক্ষের নিচের দিকে যাবে, ধরো 1 2 এখানে আসবে। এবার এই বিন্দু স্থানাঙ্ক অঙ্কন করে দেখো, x এর মান 1, y এর মান মাইনাস 2, x এর মান 1 এখানে আসতে যাবে, আর y এর মান মাইনাস 1 তাহলে হচ্ছে নিচের দিকে আসবে, এখানে আসবে। ধরো এবার দেখো হচ্ছে x এর মান 2, y এর মান 0, x এর মান 2, এখানে x এর মান 1, x এর মান হচ্ছে 2 এখানে যাবে, আর y এর মান 0 মানে এই অক্ষের উপরে আসবে, আর এই রেখাটি একটু এইখানে আসবে। সো এই রেখা দেখো বিন্দুতে যদি গমন করে, দেখো এই রেখা কোন দিক দিয়ে যায় আমি একটু দেখাই।
আমার একবার হাত দেখাচ্ছি তো একেবারে পারফেক্টলি হয়নি, দেখতে পাচ্ছ কিনা? রেখাটি এইরকম করে যাবে, এইটুকু আমাদের অঙ্কন করলে হবে। সো এখন দেখো খেয়াল করো কতটুকু এই পরাবৃত্ত এবং এই রেখাটা কতটুকু ক্ষেত্র তৈরি করছে। দেখো আমি যদি মার্ক করি এই রেখা আর এই রেখার এই পরাবৃত্ত দ্বারা আমি যদি মার্ক করি, দেখো জাস্ট এইটুকু ক্ষেত্র কিন্তু আবদ্ধ ক্ষেত্র তৈরি করছে। চিত্র কিন্তু মাস্ট আঁকাতে হবে, যেহেতু বলেই দিছে প্রশ্নে চিত্র আবশ্যক। এবার দেখো আমরা কিভাবে এই ক্ষেত্রফলটা বের করব। দেখো অনেকে কি করবে জানো, এইটাকে অনেকে আমরা নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই করে এক্স অক্ষের সাপেক্ষে যৌগজীকরণ করে ক্ষেত্রফল বের করি। ভালোভাবে খেয়াল করো, আমরা যদি এক্স অক্ষের সাপেক্ষে যৌগজীকরণ করি, দেখো এক্স অক্ষের সাপেক্ষে যৌগজীকরণ করলে দেখো আমরা কিন্তু দেখো এই পরাবৃত্ত দ্বারা এইটুকু ক্ষেত্রে ক্ষেত্রফল পাবো, বা রেখা দ্বারা হচ্ছে এইটুকু পাবো। বাট নিচে দেখো নিচে আরো ক্ষেত্র তৈরি করছে, সেহেতু আমরা এক্স অক্ষের সাপেক্ষে পরও যদি বের হবে অনেক জটিল হবে, সেহেতু দেখো আমরা এবার ওয়াই অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করে খুব সহজে বের করবো। দেখো ওয়াই অক্ষের সাপেক্ষে যদি আবদ্ধ ক্ষেত্র তৈরি কতটুকু ক্ষেত্র তৈরি করে, দেখো আমরা যদি এই ওয়াই অক্ষের সাপেক্ষে হিসাব করে, দেখো যদি এই রেখাকে যদি যোগজীকরণ করা হয়, ইন্টিগ্রেশন করা হয়, তাহলে দেখো এইটুকু থেকে ওয়াই অক্ষে কিন্তু এই ফোঁটা ফোঁটা দিচ্ছি, আর এই মাঝে মাঝে ফোঁটা দিচ্ছি, এই মাঝে মাঝে ফোঁটা সহ এই পুরোটুকু কিন্তু রেখাকে যদি আমরা অন্তরিক যোগজীকরণ করি ক্ষেত্রফল পাবো। আমাদের এই পুরোটুকু তো দরকার নেই, আমার পুরো দরকার আছে লাল মার্ক করছি লাল কালি দিয়ে, এইটুকু দরকার। তাহলে কিভাবে পাবো, দেখো আমরা যদি এই পুরোটুকুর ক্ষেত্রফল থেকে যদি এই পরাবৃত্ত দ্বারা, দেখো এই পরাবৃত্ত দ্বারা মাত্র এইটুকু আমি ডট ডট দিচ্ছি, এইটুকু ক্ষেত্র তৈরি করছে, তাহলে আমরা হচ্ছে আবার এখানে কিন্তু তৈরি করবে। তাহলে আমরা এই লাল মার্ক করা ক্ষেত্রফলটা পাবো যদি আমরা হচ্ছে এই রেখাকে ওয়াই অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ যোগজীকরণ করি, এই পুরোটুকুর ক্ষেত্রফল পাবো। আর ওইখান থেকে যদি এই পরাবৃত্ত দ্বারা ক্ষেত্রফল বাদ দেয়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এইটুকু পাবো। ক্লিয়ার? তাহলে আমাদের যে কাজটি করতে হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। প্রথমে আমরা এইটার থেকে এটা মাইনাস করবো, বা তুমি এইটা থেকেও মানে হচ্ছে এইটা ইন্টিগ্রেশন করে এটা মাইনাস করতে পারো, তখন মাইনাস আসবে। চিত্র দেখে এটা দিয়ে গেলে বোঝা যায়। সর গলা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে গেলে আমার কণ্ঠটা অন্যরকম খারাপ শোনা যায়, আমি জানি, এর জন্য দুঃখিত। তাহলে দেখো কি করব, যখন আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে হিসাব করি, সেহেতু আমাদের আপার লিমিট এখানে রাখবে আর লোয়ার লিমিটের মান বের করতে হবে। তাহলে কি করতে হবে, এখানে লোয়ার লিমিটের মান বের করতে হবে। কিভাবে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বের করব, এই দুইটা সমীকরণকে সমাধান করতে হবে। তাহলে দেখো সবগুলোকে আমাদের ওয়াই এর মাধ্যমে কনভার্ট করব। তাহলে দেখো এখানে আছে এক্স, এই সমীকরণে দেখো এক্স এর পরিবর্তে আমরা এক্স এর ওয়াই স্কয়ার বসিয়ে দেব, কারণ আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে হিসাব করব। যদি এক্স অক্ষের সাপেক্ষে হিসাব করতাম, সবগুলোকে এক্স এর মাধ্যমে কনভার্ট করতে হবে। তাহলে দেখো সর্বোচ্চ পাওয়ারের সামনে আছে মাইনাস, সেহেতু উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে হবে প্লাস ওয়াই স্কয়ার, এখানে হবে মাইনাস ওয়াই, এখানে হবে মাইনাস টু, ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে মিডল নাম করতে হবে। দেখো মিডল নাম কিভাবে করা যায়, দেখো ওয়াই স্কয়ার মাইনাস টু ওয়াই প্লাস হচ্ছে ওয়াই মাইনাস টু ইকুয়াল হচ্ছে 0। সো এবার দেখো এখান থেকে আমরা ওয়াইটা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে ওয়াই মাইনাস টু, এখান থেকে মিলানোর জন্য প্লাস ওয়ান কমন নেব, তাহলে হবে ওয়াই মাইনাস টু ইকুয়াল হচ্ছে 0, তাই তো? এবার দেখো এই দুইটা গুণ অবস্থা, আচ্ছা এইখান থেকে এটা কমন দেয়, তাহলে এখান থেকে কমন নিলে হবে হচ্ছে ওয়াই মাইনাস টু, আর এখানে থাকবে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে 0। সো এইটা সমান সমান 0 আর এটা সমান সমান 0 ধরলে, দেখো এটা সমান সমান 0 ধরলে ওয়াই এর মান পাবো হচ্ছে প্লাস টু, এইটা সমান সমান 0 ধরলে ওয়াই এর মান পাবো মাইনাস টু। তাহলে দেখো যেটা বড় মানে এটা আপার লিমিট হবে। সো এইখানে হচ্ছে ওয়াই এর মান হবে হচ্ছে 2, এখানে কিন্তু হচ্ছে ওয়াই এর মান হবে 2, আর এইখানে হচ্ছে আর এই বিন্দুতে কিন্তু হচ্ছে এই ওয়াই এর মান কিন্তু হবে হচ্ছে -1। এবার দেখো যে কাজটি করব, আমরা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে যেহেতু হিসাব করব, আমরা হচ্ছে এই এক্স চলককে বাম পাশে রাখবো আর ওয়াই চলক সব মানগুলোকে কনস্ট্যান্ট মানগুলোকে ডান পাশে পাঠাবো। তাহলে দেখো এখানে হচ্ছে ওয়াই স্কয়ার, আমাদের সরি এখানে এক্স মানে পাওয়ার 1 আছে, থাক এটাকে আমরা হচ্ছে
y2 x2 দিব কেন, কারণ এইটাকে পরে আমরা ইন্টিগ্রেশন করব। আর এইটাকে এইখান থেকে দেখো প্লাস x সমান সমান হবে, একবারে যদি ক্যালকুলেশন করি এটাকে এই পাশে পাঠালে হবে y প্লাস 2, এটাকে আমরা হচ্ছে x1 দিলাম, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা কি করব দেখো, এই x1 থেকে x2 বাদ দেব কেন, কারণ হচ্ছে দেখো এই রেখা দ্বারা কিন্তু বেশি ক্ষেত্রফল তৈরি করছে, সেহেতু আমরা যে কাজটি করব এই x1 থেকে x2 টা হচ্ছে বাদ দিব। কার কোন অক্ষের সাপেক্ষে হিসাব করব, y অক্ষের সাপেক্ষে হিসাব করব। তার আপার লিমিট হচ্ছে 2 এবং লোয়ার লিমিট -1। এবার x1 এবং y2 এর মানগুলো এখানে বসিয়ে দেব। x1 এর মান কত দেখো, y প্লাস 2 মাইনাস x2 এর মান হচ্ছে y স্কয়ার, তাহলে এখানে হবে মাইনাস y স্কয়ার। dy এর সাপেক্ষে হচ্ছে এটাকে আমাদের যোগাযোগ করতে হবে। আচ্ছা দেখো করে দেই, আপার লিমিট 2 লোয়ার লিমিট -1। দেখো যোগজীকরণ নিয়ম হচ্ছে পাওয়ার যেটা থাকবে সেটার সাথে 1 যোগ হবে, ওইটা দ্বারা ভাগ হবে। এখানে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ হলে 2 হবে, 2 দ্বারা ভাগ হবে। প্লাস 2, এখানে কিছু নাই, মনে মনে কিন্তু 1 আছে, 1 কে y এর সাপেক্ষে যোগজীকরণ করলে হবে y। আর এখানে মাইনাস পাওয়ার আছে 2, 1 যোগ হলে হবে 3, এই 3 দ্বারা ভাগ হবে। এবার আপার লিমিট এবং লোয়ার লিমিট এই পাশে চলে আসবে। আপার লিমিট কত 2, লোয়ার লিমিট কত -1। এবার আপার লিমিট এবং লোয়ার লিমিট বসায় দেখো, প্রথমে আপার লিমিট যদি বসায় তাহলে দেখো এখানে 2 এর পরে স্কয়ার, তাহলে 4 ডিভাইডেড 2, দ্যাট মিন্স 2 কে একবারে লিখলাম। এরপরে প্লাস এখানে 2 এর সাথে y এর মান 2 যদি বসায় তাহলে হবে 4 যোগ হবে। এরপর দেখো মাইনাস y এর পরিবর্তে 2 বসা, 2 এর পরে কিউব মানে 8 ডিভাইডেড 3 -8 ডিভাইডেড 3। এর হচ্ছে লোয়ার লিমিট বসাবো, মাইনাস বসাবো। এখন -1 যদি বসাই, -1 এর উপর স্কয়ার, +1 ডিভাইডেড 2, +1 ডিভাইডেড 2। এখানে যদি -1 বসাও তাহলে হবে -2, আর এখানে যদি মাইনাস বসাও, মাইনাস মানে +1 ডিভাইডেড 3 হবে, +1 ডিভাইডেড হবে 3। এখানে ক্যালকুলেশন করতে হবে, দেখো 2 + 4 দ্যাট মিন্স কত হবে 6। এখানে লসাগু যদি করো তাহলে হবে 3, 18 মাইনাস হবে হচ্ছে 8। এরপর হচ্ছে মাইনাস, এখানে যদি লসাগু করো তাহলে নিচে কত হবে 6, এখানে হবে 3, এরপর হবে কত 12 প্লাস হচ্ছে 2। তাহলে দেখো 18 থেকে যদি 8 মাইনাস করো 10 ডিভাইডেড হবে 3 মাইনাস, এখানে দেখো 3 আর হচ্ছে আচ্ছা 2 যদি মাইনাস করো 12 থেকে 10, 3 থেকে -10 করলে -7, -7 থেকে +7 ডিভাইডেড হচ্ছে 6। এইখানে লসাগু করলে নিচে হবে 6, এখানে কত 2 এর সাথে 10 গুণ করলে হবে 20 প্লাস হচ্ছে 7। দ্যাট মিন্স অবশেষে অ্যানসারটা আসলো কত 27 ডিভাইডেড হচ্ছে 6। এটাকে আরো সরলীকরণ করা যায়, উপরে 3 দ্বারা ভাগ করলে হবে 9, আর নিচে 3 দ্বারা ভাগ করলে হবে কত 2। তাহলে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 9 ডিভাইডেড 2 বর্গ একক। আমাদের জায়গা হলো না, তোমরা একটু লিখবা, অ্যানসারটা হচ্ছে 9 ডিভাইডেড 2 বর্গ একক। আশা করি বুঝতে পেরেছো।